নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। 2026 সাল চলছে, আপনারা জানেন এটা এপ্রিল মাস। এই এপ্রিল মাসের 29 তারিখে দ্বিতীয় দফার ভোট শেষ হতে যাচ্ছে। প্রথম দফার ভোট 23 তারিখে হয়ে গেছে। 29 তারিখে 142টা আসনে ভোট হলেই ভোট প্রক্রিয়া শেষ। তারপরে 4 তারিখে রেজাল্ট। কিন্তু প্রতিটা মানুষেরই একটা আকাঙ্ক্ষা এবং পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা আবেগ জড়িয়ে আছে এই ভোট উৎসব নিয়ে। কে জিতবে, কে হারবে, কোন দল থাকবে, কে চলে যাবে, কে প্রত্যাবর্তন না পরিবর্তন, এটা নিয়েই জানার আগ্রহ। তো আমরা যেহেতু পলিটিক্স নিয়ে ভিডিও করে থাকি এবং আপনাদের কাছে বার্তা পৌঁছে থাকি, তো আমাদেরও কাজ আপনাদের সামনে তুলে ধরা পরিসংখ্যানটা কি হতে যাচ্ছে, কেন হবে, কেন হবে না, সেই নিয়ে আজকের ভিডিও করতে বসেই। তার আগে একটা কথা বলে রাখি, পূর্বের মতন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাই আপনাদেরকে। এর পূর্বেও বহু মানুষ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন এবং আপনারা আপনাদের মন্তব্য জানিয়েছেন কমেন্টের মাধ্যমে। সেই উৎসাহিত হয়ে বিশেষ করে আরও প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরা। দেখুন, এই কাজটি কিন্তু খুবই পরিশ্রমের এবং খুব ধৈর্য এবং বুদ্ধিমত্তার কাজ। এবং যদি আমরা বা আমি আপনাদের কাছে সঠিক উপযুক্ত সংবাদ পৌঁছে দিতে পারি, তবেই আপনাদের আগ্রহ থাকবে আমার অনুষ্ঠান দেখার। এটাও আমরা কিন্তু মাথায় রেখেই করি। অতএব আমাদের মতন ছোট ইউটিউবাররা কোনোদিন কিন্তু কারো চাটুয়াগিরি করে না, যেটা বাস্তব সেটাকেই বলে। দেখুন, বিজেপির কাছে একটাই আকাঙ্ক্ষা যে 15 বছর এই গভর্নমেন্ট এর বয়স হয়ে গেছে, অর্থাৎ একটা অ্যান্টি গভর্নমেন্ট কাজ করে দীর্ঘদিন হয়ে গেলে তার প্রভাব আছে। এবং কিছু বাংলায় দুর্নীতি হয়েছে, এটা অস্বীকার করা যাবে না। শিক্ষা দুর্নীতি বলুন, চাকরি দুর্নীতি বলুন এবং অভয়াকাণ্ড বলুন, অনেক কিছুই হয়ে গেছে। তার ফলে তাদের একটা আশা এবং স্বপ্ন যে আমরা পশ্চিমবঙ্গের খবর, এবার আমাদেরই খবর আছে, আমরাই এবার বিজয়ী হব, মানুষ দুহাত ভরে আমাদেরকে আশীর্বাদ করবে। তাহলে একটা আপনাদের কাছে আমি প্রশ্ন করি, শ্রমিক ভট্টাচার্যকে যখন সাংবাদিকরা প্রশ্ন করে, সব নেতাদের সম্বন্ধে প্রশ্ন করে, আপনাদের মুখ্যমন্ত্রীকে, আপনারা কিন্তু সেই মুখটা দেখাতে পারছেন না। আপনারা কি বলছেন? বিজেপির তরফ থেকে একটাই কথা, আমাদেরই ইলেকশন হয় কোনো মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে না। অন্য সব রাজ্যে যখন ইলেকশন হয়েছে, অলরেডি আপনারা নাম না করলেও বুঝিয়ে দিয়েছেন যে ইলেকশন পাস করলে অমুক লোক মুখ্যমন্ত্রী হবে। কিন্তু এখানে কিন্তু বলতে পারছেন না। এখানে এটাই প্রধান অভাব আপনাদের। কারণ শ্রমিক ভট্টাচার্য অনেক সংবাদ চ্যানেলে বলেছে মমতা ব্যানার্জিকে কেমন লাগে। এই প্রশ্নটা করাতে এক কথায় উত্তর, মমতা ব্যানার্জি ওনার কোনো মাপকাঠি হয় না। ওনার বিচার করা আমার মতন মানুষের পক্ষে সম্ভব না। উনি বিচক্ষণ ব্যক্তি এবং ওনার বিকল্প উনি, এটা কিন্তু অতি বাস্তব কথা বলেছেন। এবং আমি বিশেষ করে আমার তরফ থেকে শ্রমিক ভট্টাচার্যকে এর জন্য ধন্যবাদ জানাই। যতই তৃণমূল কর্মীরা ওনাকে ছোট করুক, ওনাকে খারাপ কিছু বলুক, যাই হোক, শ্রমিক ভট্টাচার্যের মধ্যে একটা গুণ আছে। এক হচ্ছে শিক্ষিত, মার্জিত এবং সুদক্ষ বক্তা যাকে বলা হয়। তার মুখ থেকে কিন্তু এটা প্রকাশ একবার নয়, বহুবার। আর এটা কিন্তু বাস্তব। এটা বিজেপির নেতারাও জানে। সে আপনি যার কথাই বলুন না কেন, দিলীপ ঘোষ বলুন, সুকান্ত ভট্টাচার্য বলুন, এমনকি দিল্লির যে হাইকমান্ড বলুন এদের বিজেপি পার্টির, তারাও জানে। তাহলে এই হেন পরিস্থিতিতে বাংলায় কিন্তু সম্ভব না পরিবর্তন। তার একটা নমুনা বলছি, যতই অমিত শাহ বলুক 152টার মধ্যে 110টা আমরা জিতছি। জেতার কতগুলো ধরন থাকে, যে তার বলের উপরে বলতে পারে। কিন্তু কর্মীদের উৎসাহ দেওয়া, দলের যারা প্রার্থী হয়েছেন তাদের উৎসাহ, তাদের চাঙ্গা করার জন্য এবং মানুষের মন কাড়ার জন্য এইসব বক্তব্য। কিন্তু আদৌ তারা 50-এর গণ্ডি পার হয়নি প্রথম ইলেকশনেই। ভাবুন, যেখানে উত্তরবঙ্গ তাদের দখলে, বলতে গেলে উত্তরবঙ্গ বরাবর বিজেপির দিকেই ঝুঁকেছিল, সেখানে কিন্তু এবার বিগত দিনের থেকে আরো কম আসন পাবেন। লিখে রাখুন, আমার মতন একজন ইউটিউবার বলছে মিলিয়ে নেবেন। এবার আসি দ্বিতীয় দফার ভোট। দ্বিতীয় দফায় উত্তর 24 পরগনা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, বিশেষ করে এই তিনটে জেলায় বিজেপির সেরকম কোনো ছাপই ফেলতে পারবে না। তাহলে এরা আশা করে কি করে যে আমরা ক্ষমতায় আসবো বা আমরা দেড়শো গণ্ডি পার করব? একটু হিসাবটা তো দেখাতে হবে যে আমরা এইভাবে আসবো, এই জায়গা থেকে এতগুলো সিট। ভুলভাল বকলে তো হবে না। যদি মেরে কেটে হয়, বীরভূমে 11টা সিটের মধ্যে 2টো সিট পেতে পারে। যদি কলকাতার খুব খারাপ পরিস্থিতি হয়, তাহলে কলকাতার 11টা আসনের মধ্যেও সেখানেও 2টো আসন পেতে পারে। উত্তর 24 পরগনায় বিজেপি তৃণমূলের যদি খারাপ পরিস্থিতি হয়, 5-6টা পেতে পারে, আমি ধরে নিলাম। দক্ষিণ 24 পরগনায় যদি খুব খারাপ হয় তৃণমূলের, তাহলে 2টো থেকে 3টে আসন পেতে পারে বিরোধীরা। তাহলে
কোন অঙ্ক আছে যে অঙ্কের মাধ্যমে বিজেপি ক্ষমতায় চলে আসবে? কি ইভিএম চুরি করবে, ইভিএম হ্যাক করবে? এটা সম্ভব না। আমার চিন্তাধারায়, আমার বুদ্ধিমত্তায় বলে এটা সম্ভব না। এগুলো গল্প বানানো, একটু টুকটাক এদিক ওদিক হয়েই থাকে ইলেকশনে, ওগুলো হয়, কিন্তু ওই দিয়ে ভোটে জেতা যায় না। যেখানে একটা প্রার্থী 50,000 40,000 ভোটে 30,000 ভোটে জিতবে, একটা মেশিন এদিক ওদিক করে ফেললেও তাতে কিন্তু, কি দুটো মেশিন এদিক ওদিক করে ফেললেও কোনো দিন তাতে ভোটে জেতা যায় সম্ভব না। তাই বলছি, চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি আবার সরকার গড়ছে পশ্চিমবাংলায়, এতে কোনো সন্দেহ নেই। কারণ দেখুন, ভারতবর্ষে 90% রাজ্যগুলোতে বলতে গেলে বিজেপি শাসিত রাজ্য। সেখানে না আছে চাকরি অঢেল, না আছে দ্রব্যমূল্য সস্তা, না সেখানে পেট্রোল কম দামে পাচ্ছে, না ডিজেল কম দামে পাচ্ছে, না গাড়ি ভাড়া কম আছে, না ঘর ভাড়া কম পাওয়া যায়, না জিনিসপত্র কম পাওয়া যায়, না সেখানে সোনার দাম কম আছে, না সেখানে ব্যবসা করে এমন না যে ব্যবসায়ীরা একেবারে ফেপে ফুলে উঠছে, না সেখানে নতুন করে এই 12 বছরে কোনো ইন্ডাস্ট্রি হয়েছে, না কোনো শিল্পপতিরা সেরকম নতুন কোনো শিল্প নিয়ে এসছে, না সরকারি কর্মসংস্থান হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের বহু পদ খালি রয়েছে। যারা শিক্ষিত আজকের যুব সমাজ যারা, তারা কিন্তু দেখছে যে সেন্ট্রাল যে বলছে অন্য রাজ্যগুলোতে গিয়ে, পশ্চিমবাংলায়, ত্রিপুরায় বা আসামে বা বিহারে আমরা চাকরি দেব, যুব সমাজকে কাজ দেবো, এগুলো যে বলেছে তা সেটা কতটা বাস্তবায়িত করেছে? ত্রিপুরায় চাকরির ভান্ডার পুরোপুরি ফাঁকা, এবং উন্নয়ন কি বলবো, ওই ফাঁকা মাঠে গরু হারানোর মতন অবস্থা। বিহারে একই অবস্থা, না কোনো ইন্ডাস্ট্রিয়াল আছে, না কোনো নতুন শিল্প আছে, না কোনো কলকারখানা আছে, না কোনো বড় শিল্পপতিরা সেখানে বিনিয়োগ করছে, না কোনো সেন্ট্রালের তরফ থেকে কোনো চাকরির ব্যবস্থা হয়েছে। এবং এর আগে যে পুলিশ কনস্টেবলের চাকরি হয়েছে, সেখানে কিন্তু এই চাকরি চুরির ঘটনা বিহারেও ঘটেছে। নিট পরীক্ষায় কি দুর্নীতি হয়েছে সারা ভারতবর্ষ দেখেছে। এই মুহূর্তে আপনি খবর নিয়ে দেখুন, স্কুল শিক্ষক চাকরির দুর্নীতি উত্তরপ্রদেশে চলছে এই মুহূর্তের খবর। আসল কথা, গদি মিডিয়া এই খবরগুলো দেখায় না। যদি কেউ প্রমাণ চান, আমি তার ভিডিও দিতে পারি যে ওখানে কি আন্দোলন চলছে। এবং বিশেষ করে উত্তরপ্রদেশে যারা 12-14 ঘন্টার মজুর হিসাবে, মানে যারা কর্মী মজদুরের কাজ করে, তারা 12-14 ঘন্টা কোনো কলকারখানা বা কোনো সংস্থায় কাজ করে 12 থেকে 14 থেকে 15 থেকে 16,000 টাকা মায়না পায়। তা থেকে সেই মায়নায় ওখানে জীবনযাপন করা অসম্ভব। 16,000 টাকা মায়না পেলে একটা বেঙ্গলে, আমাদের বাংলায় মানে ওয়েস্ট বেঙ্গলে যে কোনো মানুষ মোটামুটিভাবে কোনো রকমভাবে টেনে টুনে সংসার চালিয়ে নিতে পারবে, কিন্তু উত্তরপ্রদেশে সম্ভব না। কারণ এখনো পশ্চিমবাংলাতে কিন্তু আপনার 50 টাকা হলে দুপুরবেলা যে কোনো হোটেলে পেট পুরে ভাত, ডিম, ডাল সব খেতে পারেন সবজি সমেত। এটা উত্তরপ্রদেশে সম্ভব না। এবং একটা ঘর ভাড়া এখনো ওয়েস্ট বেঙ্গলে এমন এমন জায়গা আছে যে 2,000 টাকায় ছাদওয়ালা ঘর পাওয়া যায়, এক কামরা ঘর নিয়ে ভাড়া পাওয়া যায়, কিন্তু উত্তরপ্রদেশে ওটা 6,000 টাকা ভাড়া। তাই গ্রামের লোক যারা শহরে গিয়ে কাজ করে, তারা ঘর ভাড়া নিয়ে থেকে কাজকর্ম করে তাদের সংসার চালানো দুষ্কর ব্যাপার হচ্ছে। তাই বিশাল আকারে 80টি বিধানসভা জুড়ে উত্তরপ্রদেশে এই মুহূর্তে আন্দোলন চলছে। দ্বিতীয়ত কথা, এই রাজ্যে মমতা ব্যানার্জি যতদিন আছে 104খানা প্রকল্প, যা কোনো রাজ্যে নেই। আরো দ্বিতীয় কথা, মিথ্যা বলতে 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 বিজেপি এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে 3,000 টাকা দেবে। ভালো কথা, আমরা ক্ষমতায় আসলে আমরা 3,000 টাকা নারীদের হাতে তুলে দেবো, পশ্চিমবাংলার মায়েদের হাতে তুলে দেবো, বলতেই পারে বা বলুক, আমাদের শুনেও ভালো লাগবে। সে অন্য রাজ্যেতে 1 পয়সা দিক চাই না দিক সেটা আলাদা কথা। যেরকম দিল্লিতে বলেছিল দেবে, দিল্লিতে দেবে বলে উল্টো হিন্দুত্ববাদী কথা বলে দিল্লির 1,500 বছরের পুরনো মন্দির ভেঙে পার্কিং এর জায়গা করে দিয়েছে RSS এর পার্টি অফিসের সামনে। শিবের মূর্তিতে শিকল লাগিয়ে রোডের উপর দিয়ে বুলডোজার দিয়ে টেনে নিয়েছে। যেখানেই সরকার বিরোধী আন্দোলন হচ্ছে, তাদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে। দিল্লির বুকেও 10,000 টাকা দিয়ে ভোট কিনে বিহারে সেই টাকা এখন ফেরত চাইছে। এরকম অগণিত, কিন্তু সেটা তো ধরেই নিলাম যে অগণিত এরকম চলছে। তা সত্য বাকি অন্য কোনো প্রকল্প সারা ভারতবর্ষে যেখানেই বিজেপি শাসিত সেখানে নেই। এই মুহূর্তে উত্তরপ্রদেশে এলাহাবাদ শহরে একটি 15 বছরের নাবালিকা ধর্ষণ করে তার দেহ রাস্তার উপরে ছুঁড়ে ফেলে দেয়। তার বাবা মা, সারা এলাকার মানুষ আন্দোলন করছে সেই শহর জুড়ে, কিন্তু তার কোনো বিচার নেই। এবং যোগী সেখানে কি করছে? যোগী এসে এই সময় এই রাজ্যে ভোট প্রচার করছে। তাই যদি গোবর মাথায় ঢুকে যায়
যার, সে কিন্তু একটাই বোঝে, আমার কিছু চাই না, আমার হিন্দু হিন্দু হলেই হবে, অথচ যে এই কথাটা বলে হিন্দু পার্টি আমার, বিজেপি, আমি আমার ভোট বিজেপিকে, সে জানেই না হিন্দু ধর্মটা খায় না মাথায় দেয়, সে আবেগে বলছে। সেই ধরনের মানুষের সংখ্যা কম, কিন্তু যারা জীবনের মানে বোঝে তারা জানে যে মমতা ব্যানার্জি থাকলে আমার মা লক্ষ্মী ভাণ্ডার পাবে, বা আমার মা যদি বয়োজ্যেষ্ঠ হয় তাহলে বার্ধক্য ভাতাটা পাবে, আমার বাবা বার্ধক্য ভাতাটা পাবে, আমার দাদু বার্ধক্য ভাতা পাবে, আমার ঠাকুমা বার্ধক্য ভাতা পাবে, আমার ছোট ছেলেটা স্কুলে, সরকারি স্কুলে গেলে মিড ডে মিল, পোশাক, স্কুলের বই, খাতা, জুতো সব পাচ্ছে। আমার মেয়েটা যখন এই ক্লাস 8 উঠছে, কন্যাশ্রী চালু হচ্ছে, 9 উঠলে স্কুলের সাইকেল পাচ্ছে, বই খাতা তো পাচ্ছেই। দ্বিতীয়ত কথা, ওই মেয়েটাকে যখন আমি বিয়ে দেবো, রূপশ্রী প্রকল্প হিসাবে 25,000 টাকা পাবো। দ্বিতীয়ত কথা, ওই মেয়েটা দুবার স্কলারশিপ পাবে, স্মার্টফোন পাবে। এরকম বহু প্রকল্প যেটা মানুষের সাথে এমন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে সবার সাথে মমতা ব্যানার্জি, যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ঘরে কিছু না কিছু প্রকল্প চলেই। এমন এমন ফ্যামিলি আছে যে সেই ফ্যামিলিতে মাস গেলে প্রায় 10,000 টাকার কাছাকাছি প্রকল্পর টাকা পায়। তারা মমতা ব্যানার্জির সাথে বেইমানি করতে পারবে না। আমি একটা কালকেরই এক টোটোওয়ালা ভাইয়ের সাথে কথা বলছিলাম। আমি প্যাসেঞ্জার হিসাবে যখন যাচ্ছি, তো বসে আছি, তখন কথায় কথায় তার থেকে কথা বের করার জন্য বলছিলাম, ভাই এবার পরিবর্তনের জন্য ভোটটা দিও। আমিও একা, সেও একা বসে আছে, চা বলেছি, ওকেও চা দিয়েছি, বেশ মনের মানুষ হয়ে ওর থেকে মনের থেকে কথাটা নেওয়ার জন্য আমি ওকে প্রশ্ন করলাম, ভাই এবার পরিবর্তনের জন্য ভোটটা দিও। তো দেখছো তো চাকরি নেই, বাংলায় কাজ নেই। তো এরকম প্রশ্ন যখন তাকে করলাম, তখন সে একটাই কথা বলল, দাদা আপনি যাই বলেছেন না কেন, আপনি ঠিকই বলেছেন যে পরিবর্তনের জন্য ভোটটা দেওয়া উচিত, কিন্তু আপনি একটা কথা আমাকে বলুন, আমি টোটো চালিয়ে খাই, আমার ছেলেটা হায়ার সেকেন্ডারি পাস করার পরে মার্বেল পাথরের কাজ করে, ও পার ডে 800 টাকা ইনকাম করে, আমি এই টোটো চালিয়ে প্রায় 700-800 টাকা ইনকাম করি। আমার ওয়াইফ কোনো গৃহস্থ বাড়িতে কাজের জন্য যায়, রান্নার কাজ করে। দুটো আমার মেয়ে আছে, বিয়ে হয়ে গেছে, নাতিপুতি আছে। আমার মেয়েরা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, আমার ছেলে যুবসাথী পাচ্ছে, আমাকে আবাস যোজনার ঘর দিয়েছে তৃণমূল থেকে। দ্বিতীয়ত কথা, আমার এই 60 পূর্ণ হলো, আমি সামনেই গিয়ে বার্ধক্য ভাতা অ্যাপ্লাই করবো, আমার বয়স্ক মা আছে বাড়িতে, বার্ধক্য ভাতা পায়। এতগুলো আমার 2 ছেলে পাচ্ছে, 2 মেয়ে পাচ্ছে, আমার ওয়াইফ পাচ্ছে, আমি পেতে চলেছি, আমাকে সরকারি বাড়ি দিয়েছে, আমার নাতিগুলো স্কুলে গেলে এই সুবিধা পায়। এবং 2 মেয়ের যখনই বিয়ে দিয়েছি, আমার 2 মেয়ের বেলা 25,000 টাকা করে টাকা পেয়েছি। এবার আমার ক্ষমতায় আমি ছাদালা ঘরে শুতে পারতাম না, মমতা ব্যানার্জির দয়ায় আমি ছাদের ঘরে রাত্রবেলা ঘুমাই। তার সাথে বেইমানি কি করে করব? তখন আমি বললাম, ভাই ঠিক বলেছ, অভয়াকাণ্ড মনে আছে? তখন বলছে, ওটা নিয়ে অনেক বিতর্ক আছে। মমতা ব্যানার্জির পুলিশ যাকে শাস্তি দিয়েছে, তারপর তো মোদির পুলিশ এসে বিচার তাদের হাতে নিল। কি হলো দাদা? আসল দোষী ওই সঞ্জয় রায়। এরা নাটক করে মমতা ব্যানার্জির উপরে দোষটা চাপাতে চাইছিল। ভাবুন, একটা টোটোওয়ালা আমাকে বলছে। আপনি বিশ্বাস করুন না করুন, ওপর থেকে যারাই আমার ভিডিওটা দেখছেন তারা বিশ্বাস করুন না করুন, কিন্তু এইটাই হচ্ছে বাস্তব। এরকম বহু উদাহরণ বহু মানুষের কাছ থেকে পেয়েছি। দ্বিতীয়ত কথা, বলছে বাঁচার জন্য পশ্চিমবঙ্গ শহর এত নিরাপদ কোথাও নেই। আমার ঘরেও তো মহিলা আছে, তারাও তো রাত বেরাত ঘরের বাইরে যাচ্ছে, আমরা কাজ করে খাচ্ছি, রাত 2টোর সময় বাইরে গেলেও কেউ জিজ্ঞাসা করছে না, ভাই কেন এত রাত্রে আছো, কি ভাই আমার হাতের থেকে ব্যাগটা কেড়ে নিয়ে পালিয়ে যাচ্ছে, বা আমাকে কেউ চমকাচ্ছে ধমকাচ্ছে। কিন্তু 2011 সালের আগে অবধি এই পশ্চিমবঙ্গ ছিল, তার রেখারূপ পাল্টে দিয়েছে। প্রত্যেক লোকের বাড়ির সামনে বাথরুম অব্দি লাইট, ঝা চকচকে রাস্তাঘাট, জল নিকাশি ব্যবস্থা। কি দেয়নি মমতা ব্যানার্জি? কোন কাজটা করেনি? এটা এই মহিলা আজ 15 বছরে পুরো বাংলার পরিবর্তন এনে দিয়েছে। কেউ কেউ বলছে চোর, অমুক তমুক, ও বিরোধীরা ভোট নেওয়ার জন্য, পাওয়ার জন্য বলবে, দাদা আমি পরিবর্তনের দিকে নেই, আমি প্রত্যাবর্তনের দিকে আছি। এরকম সাধারণ মানুষ যারা নিরপেক্ষতা, উনি কিন্তু ঝান্ডা ধরে পার্টিতে হাঁটে না, উনি কিন্তু নিরপেক্ষ মানুষ। নিরপেক্ষ মানুষগুলো এরকম বলছে। আর যারা দেখছেন হই হই করে চিল্লাচ্ছে
পরিবর্তন চাই, তারা কিন্তু ওই বিজেপির ঝান্ডাটা ধরছে, তাদের স্বার্থ আছে তাই তারা করছে। তারা কিন্তু অন্য সমাজের স্বার্থের জন্য বা পাশের বাড়ির লোকটা কে কি করলো না করলো সেটা দেখে না। দ্বিতীয়ত কথা, আর একটা কথা সব থেকে বড় কথা বলেছে, আপনি একবার ভেবে দেখেছেন যে এসআইআরটা করলো, রোহিঙ্গা করেছে, কোথায় রোহিঙ্গা, কোথায় মুসলমান তাড়ালো? আদতে তো 63 থেকে 64,000 সেই হিন্দুর ভোটই বাদ গেল, কিন্তু অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে এই রাজ্যের বিরোধী দলনেতা থেকে তো শুরু করে বলেছিল একটাই কথা, কোনো হিন্দুর নাম বাদ যাবে না। এরা যা মিথ্যাবাদী, এত মিথ্যাবাদী ভারতবর্ষে মনে হয় দ্বিতীয় কোনো পার্টি নেই আর। এরা মুখে বলে এক, কাজে করে এক। তো সেই জন্যই বলছি, আমার খুব কাশি হচ্ছে, ভিডিওটা করতে খুব অসুবিধা হচ্ছে, শরীরটা ভালো না। যাই হোক, ভিডিওটা লম্বা করবো না, অনেক রকম পরিসংখ্যান দিয়ে বলছি। এই 142টা আসন তৃণমূলের সবুজ ঝড় বয়ে যাবে। এখানে বেশি জোর হলে এই 142টার মধ্যে যদি বেশি পায়, ম্যাক্সিমাম যদি পায়, তাহলে 30টা থেকে 35টা আসনই পেল, বাকি সবটাই তৃণমূল। ওই 30-35টা হচ্ছে বিরোধী। তাহলে এবার ভাবুন তৃণমূলের রেজাল্টটা কি হতে যাচ্ছে। দ্বিতীয়ত কথা, ভবানীপুর বলুন আর যেখানেই বলুন, যত বিজেপির ক্যান্ডিডেট আছে, সেই দিলীপ ঘোষ খড়গপুরে বলুন, এরা যখন নমিনেশন জমা দিতে গেছে, নন্দীগ্রাম মেদিনীপুর লোককে ভর্তি করে গাড়ি গাড়ি নিয়ে গেছে, কিন্তু তৃণমূলের কোনো নেতা যখন নমিনেশন জমা দিতে গেছে, সে কিন্তু তার অন্য বিধানসভার লোককে নিয়ে নমিনেশন জমা দিতে যায়নি। দিলীপ ঘোষের নাম করে বলতে পারি, খড়গপুর বিধানসভায় যখন উনি নমিনেশন জমা দিতে গেছে, 500, 700, 1500 টাকা দিয়ে লোক কিনে নমিনেশন জমা দিয়েছে। এবার আপনারা বলতে পারেন যে আপনার চ্যানেলেই তো দেখিয়েছেন যে দিলীপ ঘোষ জিতছে। হ্যাঁ, জিতছে, কিন্তু ওনাদেরও আমি বলছি দিলীপ ঘোষ জেতার জায়গায় আছে। তা সত্ত্বেও তাকে লোক অন্য বিধানসভার থেকে এক প্রান্ত থেকে এক প্রান্ত পয়সা দিয়ে গাড়ি ভাড়া খরচা করে লোক দেখাতে হচ্ছে। আজকের ভবানীপুরে চলে যান, দেখবেন ভবানীপুরে মেদিনীপুরের লোককে নিয়ে ভরে রেখে দিয়েছে। দুনিয়ার নেতা, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী কাকে নিয়ে আসেনি ওখানে শুভেন্দু অধিকারী প্রচারের জন্য। আর যত প্রচার কি করেছি এই 12 বছরে পশ্চিমবাংলার জন্য, এটা কিন্তু বলতে পারবে না। বিশেষ করে 2021 সাল থেকে এখন পর্যন্ত, এই রিসেন্ট এই 5 বছরের কথা বলছি, 21 থেকে এই 26, এই 5 বছরে পুরো বঞ্চিত করে রেখে দিয়েছে বাংলাকে মোদী সরকার। তার খেসারত পোহাতে হবে। আজকের প্রচারে এসে মোদী কিন্তু বলতে পারেনি বাংলার জন্য আমি এটা করছি বা এটা করেছি বা এটা করব। চাকরি দেব, চাকরির বন্যা বয়ে যাবে, কোথা থেকে বন্যা বইবে সেটাই বলতে পারছেন না, কোন ডিপার্টমেন্টে দেবেন। দ্বিতীয়ত কথা হচ্ছে কি, কেন্দ্রের যত ভ্যাকেন্সি পড়ে আছে সেগুলো কেন দেননি। এরকম অনেক উদাহরণ আছে। যাই হোক, ভিডিওটা আর লম্বা করবো না। যাই হোক, এই 142টা আসনে তৃণমূলের জয় জয়কার। যাক, অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং খারাপ ভালো কেমন লাগলো, কথাগুলো যুক্তিসম্পন্ন কিনা আপনারাই বলবেন। এরপরে ভোট মিটে যাওয়ার পরেও আরও অনেক অনুষ্ঠানে কালকের একটা ভিডিও ছাড়বো, খুব সুন্দর ভিডিও। ভিডিওটা আশা করি আপনারা সবাই দেখবেন এবং আপনাদের কাছে গ্রহণযোগ্যই হবে। যাক, আজকের শরীরটা অসুস্থ থাকে, গলাতে প্রচণ্ড খুসখুসে কাশি হচ্ছে, তাও ভিডিওটা করলাম আনরেডি অবস্থায়। যদি কোনো ভুল থ্রো বেরিয়ে যায় তার জন্য ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। জয়।